নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। আচ্ছা, আপনার কি মুম্বাই যাওয়ার প্ল্যান আছে? খুব জরুরি কাজ? তাহলে সুটকেসে একটা সুইমিং কস্টিউম রেখে দেবেন। যদি সাঁতার না জানেন তাহলে একদম ঝুঁকি নেবেন না, প্ল্যানটা ড্রপ করুন। কারণ অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই হাবুডুবু খাচ্ছে। নতুন সরকারকে প্রথম চ্যালেঞ্জটা ছুড়েছে কিন্তু বৃষ্টি। আচ্ছা, মহারাষ্ট্রে এখন কোন সরকার চলছে? বিরোধীদের অভিযোগ ইডি সরকার চলছে। ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে বিরোধীদের চুপ করে রাখা হচ্ছে। এই অভিযোগ প্রায় সমস্ত আঞ্চলিক দলই করছে আজকাল। মহারাষ্ট্রে উঠেছে অভিযোগ, আর দেবেন্দ্র ফডনবিস ঠাট্টা করে বলেছেন কথাটা ঠিক। মহারাষ্ট্রে সত্যি ইডি সরকার চলছে। ইডি মানে একনাথ ও দেবেন্দ্র, একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডনবিসের সরকার। মোদি একবার বলেছিলেন, কংগ্রেস তার দিকে যত পাথর ছুঁড়েছে তা দিয়ে তিনি সিঁড়ি তৈরি করেছেন। বিরোধীদের আক্রমণকে অস্ত্র করার কৌশলটা দেবেন্দ্র ফডনবিসও বেশ ভালোভাবে রপ্ত করেছেন। একনাথ শিন্ডেকে ব্যবহার করে কার্যত একার বুদ্ধিতেই মহাআঘাড়ি সরকার ফেলে দিয়েছেন। এটা সত্যি। আবার এটাও সত্যি যে শিবসেনায় বিদ্রোহের পেছনে উদ্ধব ঠাকরের নির্বুদ্ধিতাও অনেকাংশে দায়ী। শিন্ডে ও ঠাকরের সম্পর্ক কেন ভাঙলো জানেন? একটা ফিল্মের কারণে। কি জাস্ট একটা ফিল্ম। কেমন সে ফিল্ম যা দেশের সবচেয়ে ধনী রাজ্যের সরকারকে ফেলে দিতে পারে? ফিল্মটা আপনিও দেখতে পারেন, পলিটিক্যাল অ্যাকশন মুভি। কিন্তু কিছু কিছু খাবারের স্বাদ পেতে হলে রেসিপিটা জানা খুব জরুরি। আবার এই ফিল্মের মজা পেতে হলে এর পেছনে রাজনীতিটা বোঝাও খুব জরুরি। নিজের দোষে ডুবছে যারা, তাদের উপহাস নয়, বরং তাদের ভুল দেখে শিখতে হবে। হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকে দলকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ঘটনার উল্লেখ মোদী করেননি, কিন্তু মহারাষ্ট্র থেকে যা খবর আসছে তা তো রীতিমতো চমকপ্রদ। এমন সামান্য কারণেও কোনো সংসারে আগুন লাগে। সূত্রের খবর, মহাআঘাড়ি জোট নিয়ে অসন্তুষ্ট ছিলেন একনাথ শিন্ডে। সম্প্রতি একটি ফিল্মকে ঘিরে ঠাকরে শিন্ডে মনোমালিন্য হয়। শিবসেনা সংসারে আগুন লাগিয়েছে ওই ফিল্মের আবেগই। কি এমন ফিল্ম যা একটি সরকার ফেলে দিতে পারে? কি সেই আবেগ? মহারাষ্ট্র থেকে খবর মিলছে, ধর্মবীর নামে একটি ছবিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। শিবসেনা নেতা আনন্দ দিঘের জীবনকেন্দ্রিক ছবি ধর্মবীর। আনন্দ দিঘেকে নিজের রাজনৈতিক গুরু মনে করেন শিন্ডে। ধর্মবীর ছবিটি একনাথ শিন্ডেই গুরুদক্ষিণা হিসেবে তৈরি করেন। হল বুক করে ছবি দেখানোর দায়িত্বও নেন একনাথ শিন্ডে। ছবির প্রদর্শনে আমন্ত্রিত হন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। উদ্ধব অর্ধেক ছবি দেখেই হল ছাড়ায় শিন্ডে অপমানিত হন। উদ্ধব কেন অর্ধেক ছবি দেখেই হল ছেড়ে চলে যান? এ নিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, ছবির শেষে আনন্দ দিঘের মৃত্যু দেখানো হয়েছিল। শিবসৈনিক দিঘের মৃত্যু দেখতে রাজি হননি উদ্ধব। যদিও শিবসেনার অন্দর থেকে উদ্ধবের আচরণ নিয়ে দ্বিতীয় ব্যাখ্যা সামনে আসছে। সেটা কি? ছবিতে বাল ঠাকরে ও আনন্দ দিঘের দ্বন্দ্ব দেখানো হয়েছে। পরে দেখানো হয়েছে দিঘে ঠাকরেকে গুরুদক্ষিণা দিচ্ছেন। ঠাকরে দিঘে দ্বন্দ্ব দেখিয়ে একনাথ কি উদ্ধবকে বার্তা দেন? দিঘের শিষ্য শিন্ডের তৈরি ছবিতে কি বিদ্রোহের বার্তা ছিল? হয়তো উদ্ধব তেমনটাই ভেবেছিলেন, তাই ছবির মাঝপথেই প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যান। এতে চরম অপমানিত হন শিন্ডে। বিজেপি কি তার ক্ষোভকেই কাজে লাগিয়েছে? দেবেন্দ্র ফডনবিস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শিন্ডে। দেবেন্দ্র একনাথকে স্বাধীনতা দিয়ে তার মন জয় করেন। উদ্ধব সরকারের মন্ত্রী হলেও স্বাধীনতা ছিল না শিন্ডের। অভিযোগ, ঠাকরে পরিবারের কাছে শিন্ডে সম্মান পাননি। আদিত্য ঠাকরের উদ্ধত ব্যবহারও শিন্ডেকে অসন্তুষ্ট করে। নিঃসঙ্গ একনাথ শিন্ডেকে নাকি তখন সমবেদনা জানিয়েছিলেন বিজেপি নেতারা। দেবেন্দ্র ফডনবিসের ভদ্র ব্যবহারও তাকে প্রভাবিত করে। তাই একনিষ্ঠ শিবসৈনিক একসময় বাল ঠাকরের বংশধরের বিরুদ্ধে বিদ্রোহের সিদ্ধান্ত নেন। কিন্তু সম্পর্ক শেষ হয়ে গেলেও ঠাকরে পরিবারের যেন কোনো অসম্মান না হয়, অনুগামীদের তেমন নির্দেশ দিয়ে রেখেছেন একনাথ শিন্ডে। টিভি9 বাংলা।
বাল ঠাকরের জীবনী নির্ভর ছবিও কিন্তু তৈরি হয়েছে। চিত্রনাট্য লিখেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। ছবিতে বাল ঠাকরের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আনন্দ দিঘের জীবনী নির্ভর ছবি কি ঠাকরেদের অসন্তুষ্ট করেছিল? উদ্ভব কি মনে করেছিলেন? আনন্দ দিঘেকে বাল ঠাকরের সমান উচ্চতা দেওয়া হচ্ছে, আর একনাথ শিন্ডে উদ্ভবের সমমর্যাদা দাবি করছেন। তাই কি উদ্ভব হল ছেড়ে চলে যান? 2014 সাল থেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব বিজেপি। প্রথম টার্গেট ছিল কংগ্রেস, এখন আঞ্চলিক দলগুলি। মহারাষ্ট্রেও ফর্মুলা কিন্তু সাকসেসফুল। এখানে আরেকটা কৌশল কাজে লাগিয়েছে বিজেপি। সরকার গড়তে এগিয়ে দিয়েছে একনাথ শিন্ডেকে। দেবেন্দ্র ফডনবিস একদম পেছনে। যদিও মহারাষ্ট্রে এখন সবচেয়ে প্রভাবশালী নেতা ফডনবিসই। আগামী বিধানসভা নির্বাচনে তাকে সামনে রেখেই এগোবে বিজেপি, যদি না দেবেন্দ্রকে দিল্লি নিয়ে গিয়ে অন্য কোনো দায়িত্ব দেওয়ার প্ল্যানিং থাকে। অবশ্য রাজ্য রাজনীতির হেভিওয়েট দেবেন্দ্র জাতীয় রাজনীতিতে লাইটওয়েট হয়ে থাকতে চাইবেন কি? নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীনই বিজেপির কিন্তু সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন, এখনও তাই। ফডনবিসের জনপ্রিয়তা বাড়ছে, তবে তিনি 3 নম্বরে আসবেন। 2 নম্বরে নরেন্দ্র মোদী, ঠিক তারপরেই কিন্তু যোগী আদিত্যনাথ। রেশন ও শাসনের জোরে উত্তরপ্রদেশে দ্বিতীয়বার বিজেপিকে জিতিয়ে এনেছেন, আর দ্বিতীয় ইনিংসে শুরু থেকে চালিয়ে খেলছেন। প্রথম 100 দিনেই এনকাউন্টার ও বুলডোজারের রেকর্ড করে ফেলেছেন। आदित्यनाथ योगी ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ইতিহাস তৈরি করে যোগীর ক্ষমতায় ফেরার পিছনে কোন রসায়ন? সমর্থকদের দাবি বুলডোজার। উত্তরপ্রদেশে প্রশাসন চালানোর নতুন সংজ্ঞাই লিখে ফেলেছেন গোরক্ষপুরের মঠাধীশ। 25শে মার্চ শপথ নেন যোগী। সেকেন্ড ইনিংস পেরিয়ে গেল 100 দিন। ফার্স্ট ইনিংসের মতোই এই দফাতেও চলছে বুলডোজার, হচ্ছে এনকাউন্টার। 25শে মার্চ থেকে 1 জুলাই পর্যন্ত পরিসংখ্যান বলছে 100 দিনে যোগী রাজ্যে এনকাউন্টারের সংখ্যা 525। এনকাউন্টারে নিহত 5, আহত 425 জন দুষ্কৃতী। গ্রেপ্তার করা হয়েছে 1034 জন দাগী অপরাধীকে। সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে মেরঠে 193, এরপরেই রয়েছে বরেলি ও আগ্রা। পাশাপাশি মাফিয়াদের চিহ্নিত করার কাজও চালিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। মার্চ থেকে জুনের মধ্যে 50 জন মাফিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাফিয়াদের হাত থেকে 582টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 190 কোটি টাকার বেশি। পুলিশের দাবি, অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের সংখ্যাও বাড়ছে। গত 3 মাসে 17,000-এর বেশি এফআইআর দায়ের হয়েছে। 134 জন অপরাধী পুলিশের ভয়ে থানায় আত্মসমর্পণ করেছেন। সেনায় অগ্নিপথ বিতর্ক কিংবা নুপুর শর্মার মন্তব্য, এইসবকে কেন্দ্র করে গত 3 মাসে উত্তরপ্রদেশে বড় আকারে আইন শৃঙ্খলার সমস্যার ছবিও দেখা গেছে। অভিযুক্তদের বাড়ি ভেঙেছে যোগীর বুলডোজার। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। তবে হলফনামা দিয়ে সরকার দাবি করেছে বাড়ি ভেঙেছে পুরসভা, আর রাজ্যে যা হচ্ছে তা সব আইন মেনেই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হীরকের রাজা প্রাণে মারে না, গারদের ধার ধারে না, শাস্তি একটাই, মগজ ধোলাই। গুপি বাঘা সিরিজের দ্বিতীয় ছবিতে বার্তা ছিল বড়, অনেক বড়। সত্যজিৎ রায়ের সেখানেই মুন্সিয়ানা একেবারে শিশু মনে ঢুকিয়ে দিতে পেরেছিলেন মুক্ত চিন্তার মন্ত্র। বিরোধীরা অভিযোগ করছেন হীরক রাজার মতোই যোগী আদিত্যনাথও আইন কানুনের ধার ধারছেন না। যে প্রতিবাদ করছে তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। গ্যাংস্টারকে গ্রেফতার না করে এনকাউন্টারে খতম করে দেওয়া হচ্ছে। যদিও যোগী সরকারের দাবি আইন বিরুদ্ধ একটি কাজও করা হচ্ছে না। বিরোধীদের অভিযোগ বুলডোজার ও এনকাউন্টারও, তার মধ্যে কিন্তু একটা বৈষম্য রয়েছে। নুপুর শর্মার মন্তব্যের পর বিক্ষোভ হয়েছে, তারপর ব্যবহার হয়েছে বুলডোজার, কিন্তু অগ্নিপথ বিক্ষোভের পর বুলডোজার ব্যবহার করা হয়নি।
যদিও প্রশাসনিক তথ্য বলছে অগ্নিপথ বিক্ষোভ দমনেও যোগী সরকার অনমনীয় মনোভাবই দেখিয়েছে। আর এনকাউন্টারের সময় কিন্তু অপরাধীর জাত বিচার করা হচ্ছে না, তাই দাবি। ব্রাহ্মণ গ্যাংস্টার বিকাশ দুবেরও এনকাউন্টার হয়েছে। বিরোধীরা যাই বলুক, যোগীর এই এনকাউন্টার নীতি কিন্তু জনতা পছন্দ করছেন। আম নাগরিকের নিরাপত্তা বেড়েছে। ভোটের আগে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় উত্তরপ্রদেশ চষে ফেলেছিলেন। সেখানে কিন্তু মুসলিম মহিলারাও তাকে বলেছিলেন যোগী শাসনে তারা অনেক বেশি নিরাপদ বোধ করছেন। আর বিজেপির নিজস্ব হিসেব বলছে বিধানসভা ভোটে মুসলিমদের একাংশও যোগীকে ভোট দিয়েছেন। আর উপনির্বাচনে মুসলিম প্রধান 2টি লোকসভা আসন বিজেপি ছিনিয়ে নিয়েছে। নূপুর শর্মা বিতর্কের পর মুসলিম ভোট বিজেপির বাক্সে পড়া, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। যতটা অবাক আমরা হচ্ছি, ততটা অবাক হয়েছেন বিজেপির শীর্ষ নেতারাও। নরেন্দ্র মোদী এর মধ্যে একটা রাজনৈতিক সম্ভাবনা দেখতে পাচ্ছেন। 3 তালাক বিরোধী আইন, করোনাকালে জাতি ধর্ম নির্বিশেষে গরিবদের বিনামূল্যে রেশন, নারীর নিরাপত্তায় আপোষহীন দৃঢ়তা। বিজেপি বিশ্বাস করে উত্তরপ্রদেশে ভোট জিতিয়েছে এই 3টি পদক্ষেপই। মুসলিম ভোটের একাংশ কি বিজেপির বাক্সে আসছে? পদ্ম পার্টি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মনে করছে আসছে। বিশ্বাস আরও দৃঢ় হয়েছে সাম্প্রতিক উপনির্বাচনে। উত্তরপ্রদেশে আজমগড় ও রামপুর উপনির্বাচন, 2 আসনেই যাদব মুসলিম ভোট বড় ফ্যাক্টর। 2টি আসনে সপাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতিতে উঠে এসেছে উত্তরপ্রদেশের উপনির্বাচনের প্রসঙ্গ। সূত্রের খবর, মোদী বলেন কয়েক বছর আগে বিজেপির আজমগড়ে জেতার কথা কল্পনাও করা যেত না। বাস্তবে তাই হচ্ছে। হিন্দুত্বের বাইরে অন্য ধর্মের প্রান্তিক মানুষের কাছেও পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নিশানায় অনগ্রসর মুসলিম সমাজ। পাসমান্দা মুসলিম সমাজের মন জয় লক্ষ্য। উত্তরপ্রদেশে 80% মুসলিমই পাসমান্দা মুসলিম, যাতে দলিত অথবা ওবিসি। আলভি, সাইনি, টাইলার, বাংকার এই পদবিগুলি পাসমান্দা মুসলিমদের। অন্যদিকে সৈয়দ, শেখ, পাঠানরা উঁচু শ্রেণীর মুসলিম। উত্তরপ্রদেশে বিজেপির একমাত্র মুসলিম মন্ত্রী দানিশ আনসারি, তিনিও পাসমান্দা। আজমগড় ও রামপুরের সাফল্যের পর বিজেপি কি নতুন করে ভাবছে? বিজেপির থিঙ্ক ট্যাঙ্কের হিসেব বলছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন মুসলিমরাও। বিনামূল্যে রেশন মুসলিম পরিবারেও গেছে। মুসলিম ভোট মূলত পেয়েছে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এই ছিল ট্রেন্ড। উপনির্বাচনে সম্পূর্ণ বিপরীত ট্রেন্ড সামনে আসছে। পাসমান্দা মুসলিমরা শুধু উত্তরপ্রদেশেই নেই, অন্য রাজ্যেও রয়েছেন। মুসলিম ছাড়াও অন্য সংখ্যালঘু জাতি রয়েছেন। বিজেপির গ্রহণযোগ্যতা বোঝাতে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিজেপি খ্রিস্টান সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ও উন্নয়ন করেছে। উত্তর পূর্বাঞ্চলে নির্বাচনী সাফল্য সেটাই প্রমাণ করছে। কেরালা ও গোয়াতেও খ্রিস্টান সম্প্রদায়ের আস্থা অর্জনের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। দেশের প্রতি রাজ্যেই উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হোক, উন্নয়নের সুফল পৌঁছে দিয়ে অনগ্রসর সংখ্যালঘুদের কাছে টানা হোক। জাতীয় কর্মসমিতিতে মোদীর নির্দেশ, সম্প্রীতির স্নেহযাত্রা আয়োজন করুক বিজেপি। সমাজের বিভিন্ন স্তরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হোক। মুসলিম ও খ্রিস্টানদের কাছে পৌঁছানোর চেষ্টা হোক। নূপুর শর্মা বিতর্ক ও তার জেরে রাজস্থান ও মহারাষ্ট্রে হত্যা, পরপর 3টি ঘটনার পর এটাই বিজেপির প্রথম বৈঠক। কিন্তু উদয়পুরে নিহত দর্জির প্রতি শোক প্রস্তাব ছাড়া জাতীয় কর্মসমিতিতে এ নিয়ে কাঁটা ছেঁড়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্যকে এই বিতর্ক থেকে দূরে রেখেছেন। বিজেপির বাকি নেতারাও উল্লেখ করেননি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 2012 বিধানসভা ভোটের আগে গুজরাট জুড়ে সদ্ভাবনা যাত্রা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং অবাক করার বিষয় হলো মুসলিম সমাজ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি তখন। গুজরাটের মানুষ মনে করেছিল ওই বিধানসভা নির্বাচন আসলে লোকসভা নির্বাচন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী করার আবেগ সেখানে কাজে লেগেছিল। এবার দেশ জুড়ে স্নেহযাত্রা করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। তার ধারণা সংখ্যালঘুরা এই ডাকে সাড়া দেবেন। বাংলায় মুসলিম ভোটার 30% উপরে, অর্ধেকের বেশি আসনে মুসলিম ভোট ফ্যাক্টর। বাংলায় স্নেহযাত্রা হবে। বাংলায় বিজেপি কোন ছকে খেলছে, প্রতিবেদনটা দেখে নিন, প্রসঙ্গে পরে আসছি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিজেপি স্রেফ সরকার গড়ার লক্ষ্য নিয়ে চলা একটা পার্টি নয়। এটা বুঝতে ভুল করলেই নাকি বিজেপি বিরোধীদের মারাত্মক মূল্য চোকাতে হয়। তাহলে বিজেপি কি করতে চায়? উত্তরটা নাকি লুকিয়ে বিজেপি নয়, নাগপুরে আরএসএসের সদর দপ্তরে। সে তথ্য প্রমাণ করতে রাজনৈতিক বিশ্লেষকদের যুক্তির অভাব নেই। তারা বলেন, একটা সময় পর্যন্ত অনেকে ভাবতেন রাম মন্দির কখনো তৈরি করা হবে না। ভোট পাওয়ার জন্য গাজরের মতো বছরের পর বছর সেটা ঝুলিয়ে রাখবে বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরপর দুবার বিজেপি একার জোরেই কেন্দ্রের সরকার গড়ার সংখ্যা জোগাড়ের পর রাম মন্দির তৈরি হচ্ছে। কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়া হয়েছে। আরএসএস জানে হিন্দু রাষ্ট্রের লক্ষ্য পূরণে এগোতে গেলে সরকারের ক্ষমতা হাতে রাখতে হবে। 2024 সালে লোকসভা ভোট, ছক অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে অনেক আগেই। শুধু প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করাই নয়, আদর্শগত ও রাজনৈতিক ভাবনায় প্রভাবিত পরিবেশও তো তৈরি করতে হবে। পরিকল্পনা মাফিক সেই কাজ চলছে দেশ জুড়ে। কাশ্মীরে অস্থিরতা, দিল্লিতে নুপুর শর্মা, নবীন জিন্দালদের মন্তব্য, তারপর দেশ জুড়ে ঘটে চলা একের পর এক ঘটনা নাকি সেই চিত্রনাট্যেরই অংশ। সেই পরিকল্পনা মতোই বাংলাতেও নাকি কাজ চলছে। উদাহরণ হিসেবে তারা সামনে আনছেন শুভেন্দু অধিকারীকে। বিধানসভা ভোটের আগে থেকেই দেখা যাচ্ছে বিজেপি নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী অন্যরকম। নিজেও সেটা বলেন, আমরা 38.13% যে ভোট পেয়েছি না, 100% সনাতনের ভোট, এতে কোনো জল নেই। আর মমতা ব্যানার্জি যে 47% ভোট পেয়েছে তার 30% হচ্ছে দুধেল গান। বাংলার রাজনীতিতে কি নতুন ট্রেন্ড সেটার বিরোধী দলনেতা, নাকি নাগপুর ভায়া দিল্লি থেকে আসা বার্তাই লাইন বাই লাইন ফলো করছেন শুভেন্দু? সেটা করছেন বলেই কি শুভেন্দু ঘনিষ্ঠ সুকান্ত মজুমদারদের ওপর পঞ্চায়েত ভোটের আগে আস্থা রাখছে শীর্ষ নেতৃত্ব? কিছুটা কোণঠাসা দিলীপ শিবির। আপনারা 70% এক হবেন তো? 70 বেশি না 30 বেশি? এক হবেন বলুন। আমাদের রাজ্যে কৌশলটা একটু বদল হচ্ছে। অখণ্ড হিন্দু সমাজ সংঘের ঘোষিত নীতি আর নরেন্দ্র মোদীর বক্তব্য পরিষ্কার। মুসলিম সমাজেও বিভাজন ঘটাতে চায় বিজেপি। গরিব অনগ্রসর মুসলিমদের কাছে টানাই এখন লক্ষ্য। কয়েকদিন আগেই সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন, প্রতি মসজিদে শিবলিঙ্গ খোঁজা উচিত নয়। সংঘ সরাসরি রাজনীতিতে জড়ায় না, কিন্তু অতীতে সংঘের বেশ কিছু পদক্ষেপ ইঙ্গিতবাহী হয়েছে। 2021-এ মিঠুনের বাড়িতে যান সংঘপ্রধান মোহন ভাগবত। ঠিক তারপরেই মিঠুন বিজেপিতে যোগ দেন। এখন মিঠুন চক্রবর্তী রাজ্যে ফিল্মের শুটিংয়ে এসেছেন, কিন্তু এসেছেন যখন পার্টি কি কোনো কাজে লাগাতে পারে? গুঞ্জন কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাংলা থেকে অনেক দূরে হায়দ্রাবাদে বসেছিল বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই বাংলার নেতাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এগোতে হবে কোন ছকে। সামনে পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা পেরিয়ে 26-এর বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, 26-এর বিধানসভা ভোটের আগে বাংলায় সরকার ফেলার চেষ্টা করবে না বিজেপি। দলের নেতারা যাই বলুন না কেন, 355 বা 356 ধারার পথে যাওয়া হবে না। তবে 26-এর ভোটের দিকে তাকিয়ে নেতাকর্মীদের এখনই কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। আর পঞ্চায়েত ভোটের আগে মিঠুন চক্রবর্তীকে ফের মাঠে নামাতে পারে বিজেপি। আমাদের সভাপতি আমাকে ডেকেছেন, উনি আমাকে কিছু কার্যও দিয়েছেন, আর সেটা এখন সম্মুখে বলতে পারবো না। সেটা দিল্লিতে হতে পারে, বোম্বেতে হতে পারে, বাংলা হতে পারে। উনি আমায় কিছু নির্ধারিত কাজ দিয়েছেন, সেটা আমাকে করতে হবে। আর ভোটারদের কাছে কি বলতে হবে দিশা দেখিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপির পাশে থাকার বার্তা দিতে গিয়ে বাংলার রাজনৈতিক হিংসার অভিযোগও করেন তিনি। सरकार की नीतियों का लाभ सभी को बिना भेदभाव मिल रहा है और सेवा भाव से मिल रहा है। यही तो सबका साथ सबका विकास है। আর আমাদের কর্মীরা বাংলা, কেরালা, তেলেঙ্গানার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও এত অত্যাচার সহ্য করে ঝান্ডা উঁচু করে কাজ করছেন, এটা উনি বলেছেন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে বাংলায় দলের কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেন অমিত শাহ। ওই বৈঠকে তিনি বলেন, বাংলার সরকার তৈরির লক্ষ্য থেকে তারা সরেননি। শাহী বার্তা পড়ে শোনান অসমের মুখ্যমন্ত্রী। बंगाल और तेलंगाना में भी परिवारवाद राजनीति से मुक्ति मिलेगा, भाजपा की सरकार बनेगा। आरएसएस এর পরিবারের অংশ হিসেবেই জনসংঘ, সেই পরিবারের অংশ হিসেবেই বিজেপি, সেই পরিবারের অংশ হিসেবেই এখন মোদি, অমিত শাহ জয় শাহকে প্রমোট না করলেই পারেন। ভারতবর্ষটার তো কি সর্বনাশ করে ছাড়লো সব দিক থেকে।
দিন কয়েক আগেই পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য কমিটি গড়েছে গেরুয়া শিবির। সেই কমিটিতে নেই দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। তা নিয়ে জল ঘোলাও হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। সবই দলীয় কোন দলের বহিঃপ্রকাশ কিনা এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এমনই যদি হয় তাহলে মোদি শাহের কৌশল মাঠে মারা যেতে পারে। মুরলীধর সেন লেনের নেতারা সতর্ক হবেন কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।